দাঁড়ান 1 মিনিট, একটু ধৈর্য ধরুন, আমি একটু হিসেব করে নিই। আজ হচ্ছে 22শে ডিসেম্বর শুক্রবার, এবং আজকের দিনটা তো চলেই গেছে। এরপর 23, 24 শনি রবি, তারপর সোমবার হচ্ছে 25শে ডিসেম্বর, সেদিন তো ক্রিসমাস, কেক খাওয়া এসব। তারপর 26 থেকে 31, মানে 5 দিন। এই 5 দিনের মধ্যে বিরোধী জোট ইউপিএ, যেটা এখন ইন্ডিয়া জোট হয়েছে, সেই জোটের সমস্ত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, প্রবণতা, আলোচনা সমস্ত কিছু হয়ে গিয়ে সিট শেয়ারিং কীরকম হবে সেটা তারা মোটামুটি ফাইনাল করে ফেলবেন, তাই তো? মানে সেরকমটাই বলা হচ্ছে, 31শে ডিসেম্বরের আগেই তারা সবটা করে ফেলবেন। আপনিও জানেন, আমিও জানি, তারাও জানেন যে এর মধ্যে বিষয়টা ঠিক হবে না। বিশেষ করে এখনো পর্যন্ত বিরোধী জোটকে যেভাবে একটা জিনিসের মধ্যে ঘুরপাক খেতে দেখা যাচ্ছে, এই সিট শেয়ারিং নিয়ে যেভাবে ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। আবার অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, বিরোধী জোটের তরফ থেকে একজনকে জোটের মুখ হিসেবে এগিয়ে দেওয়ার কথা কিন্তু সামনে এসেছে। সেখানে কোন নামটা উঠে এসেছে? এমন একটি নাম যে মানুষটি বহু বছরের কংগ্রেসের পরিবারবাদের তকমা ঘুচিয়ে গান্ধী পরিবারের বাইরে একজন মানুষ হয়েছেন, যাকে কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয়েছে, সেই মাল্লিকার্জুন খাড়গে। তাকে বিরোধী জোটের মুখ করা হোক, এই কথা বলা হয়েছে। এই কথাটা কে বলেছেন? এই পদেরই আরেকজন যিনি দাবিদার, মানে বিরোধী জোটের মুখ কে হবেন, সেই বিরোধী জোটের মুখের পদের দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাল্লিকার্জুন খাড়গের মুখটা এগিয়ে দিয়েছেন এবং তার এই প্রস্তাবকে সমর্থন করেছেন মাত্র একজন, তিনি হলেন অরবিন্দ কেজরিওয়াল। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, মাল্লিকার্জুন খাড়গের পরের বছর বয়স হবে 82 বছর এবং অল ইন্ডিয়া প্রেজেন্স নির্বাচনী রাজনীতিতে তার কিন্তু খুব একটা আছে বলে জানা যায় না। যাই হোক, তো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামটা এগিয়ে দিয়েছেন এবং সেটা সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু বিরোধী জোটের অন্য কোনো নেতা নেত্রী কিন্তু এই সম্পর্কে এখনো কোনো বক্তব্য সামনে রাখেননি। এমনকি কংগ্রেসের তরফ থেকেও কিন্তু এই নিয়ে এখনো কোনো কথা বলা হয়নি। এবং তারই সঙ্গে নীতিশ কুমার, যিনি এই জোটের অন্যতম উদ্যোক্তা এবারে, তিনিও কিন্তু এটা নিয়ে খুব একটা কিছু বলেননি। মানে এই মাল্লিকার্জুন খাড়গে বিরোধী জোটের মুখ হবেন, এটাই মনে হয় তারও খুব একটা সায় নেই। ঠিক আছে, আপনি এই বিষয়টাকে এক হাতে রাখুন পলিটিক্যাল জোক। আরেক হাতে আপনি বিষয়টা দেখুন পশ্চিমবঙ্গের। আমাদেরকে পশ্চিমবঙ্গে তো ফিরে আসতেই হবে। ওই যে একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অতএব আমাদের হোমে তো ফিরে আসতেই হবে। পশ্চিমবঙ্গে জোটটা কিরকম হচ্ছে দেখুন। জোট মানেই হলো কম্প্রোমাইজ, অর্থাৎ প্রত্যেক পক্ষকেই কিছু কিছু কম্প্রোমাইজ করে এগিয়ে এসে হাত মেলাতে হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির কাছে কিন্তু কোনো প্রমাণ জমা পড়েনি। শুধুমাত্র কিছু অভিযোগের ভিত্তিতে যেভাবে একজন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, কংগ্রেস তার বিরোধিতা করে। তারই সঙ্গে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের যে লড়াই, সেটা কিন্তু চলতেই থাকবে, সেখানে কোনো রকম কোনো আপোষ হবে না। আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সীতারাম ইয়েচুরি, সিপিআইএম এর সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা একসঙ্গে লড়াই করব কংগ্রেসের সঙ্গে হাত ধরে, কিন্তু কেরালায় কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো জোট হবে না, কংগ্রেসের বিরুদ্ধেই আমরা লড়াই করব। এবার এই বিষয়টাই আরেকটু পরিষ্কার করে বোঝা যায় পিনারাই বিজয়নের কথা থেকে। পিনারাই বিজয়ন, যিনি কেরালার মুখ্যমন্ত্রী, বামেদের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে এখানে অর্থাৎ কেরালায় আমাদের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হবে না, সেটা তো জানাই কথা। কিন্তু এই লোকসভা নির্বাচনে বিজেপি না বাম, কাদের বিরুদ্ধে লড়াই করাটা, কাদের প্রতিদ্বন্দ্বিতা করাটা বেশি প্রয়োজনীয়, সেটা কংগ্রেসকেই ভেবে দেখতে হবে। আবার এই কেরালার ওয়ায়ানাডেরই কিন্তু সাংসদ হচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। তিনি আমেঠি থেকে হেরেছেন এবং কেরালার ওয়ায়ানাড থেকে তিনি সাংসদ হয়েছেন। সেই প্রসঙ্গে পিনারাই বিজয়ন বলছেন যে এবারেও যদি রাহুল গান্ধীকে দেখা যায় যে তিনি ওয়ায়ানাড থেকে দাঁড়িয়েছেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমাদের প্রার্থী তো দাঁড় করাতেই হবে, সেখানে তো আলাদা করে কিছু বলার জায়গা নেই। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা খুব ভালো কাজ হবে কিনা, সেটা কংগ্রেসকেই ভেবে দেখতে হবে। তার মানে এখনো অবধি আমরা যেটা বুঝতে পারছি যে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়, কেউ কারোর জন্য কোনো কম্প্রোমাইজ করবেন না। পশ্চিমবঙ্গে যেখানে কংগ্রেস এবং সিপিআইএম দুজনেরই ভোট শেয়ার মোটামুটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেখানে তারা জোট করে একসঙ্গে তৃণমূলের এগেনস্টে লড়াই করবেন, বিজেপির এগেনস্টে লড়াই করবেন। কিন্তু কেরালা, যেখানে বামেদের এবং কংগ্রেসের দুজনেরই ভালো ভোট শেয়ার রয়েছে, সেখানে কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন। আবার এরা দুজনেই, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসও একটা বৃহত্তর জোটের মধ্যে রয়েছে। হ্যাঁ, ঠিক, একদম একদম নিশ্চয়ই এই গোটা বিষয়টা একটা বৃহত্তর জোটের নিরিখে অ্যাবসলিউটলি মেক সেন্স, কোনো সমস্যা নেই, ঘেঁটে যাওয়ার কোনো ব্যাপারই নেই।
আপনারা জানেন সম্প্রতি আমরা দেখেছি কংগ্রেস বিজেপির সঙ্গে একদম সমুখ সমরে 3টি রাজ্যে হেরে গেছে। একটা হলো রাজস্থান, একটা ছত্তিশগড় এবং আরেকটা হলো মধ্যপ্রদেশ। ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল, সেখান থেকে সেই সরকার চলে গেছে বিজেপির কাছে, এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার ভাঙিয়ে নিয়ে চলে গেছিল, বিজেপি সরকার গঠন করেছিল, সেটাকেই তারা আবার এই নির্বাচনে ধরে রাখতে পেরেছে। তেলেঙ্গানায় কংগ্রেস জয়লাভ করেছে, সেখানে কিন্তু বিজেপির সঙ্গে সমুখ সমর তাদের ছিল না, এবং বিজেপির ক্ষেত্রে তেলেঙ্গানায় দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে বিজেপি কিন্তু আগের থেকে ভালো ফলাফল করেছে। দেখুন, শেষ 10 বছরের একটা পলিটিক্যাল ম্যাথ সামনে এসেছে, যেখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে কংগ্রেস যখনই বিজেপির বিরুদ্ধে লড়াই করে, একদম ডিরেক্ট লড়াই করে, সেখানে কংগ্রেসের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 90%। এর পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু একটা বড় কারণ হলো বিজেপির যে ইলেকটোরাল মেশিনারি রয়েছে সেটার ভিত্তিটাই হলো অ্যান্টি কংগ্রেস ফাইট। কংগ্রেস মুক্ত ভারত তৈরি করব, পরিবারবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, কংগ্রেসের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় সেটাকে ভিত্তি করেই কিন্তু তাদের ইলেকটোরাল মেশিনারিটা তৈরি হয়েছে। সেটাকেই একটু এদিক ওদিক করে টুইক করে কিন্তু বিজেপি বিভিন্ন অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গেও লড়াই করে। কিন্তু সেক্ষেত্রেও আবার মনে রাখতে হবে যে অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে বিজেপির যখন ডিরেক্ট লড়াইটা হয়, সেখানে কিন্তু বিজেপির হারার সম্ভাবনাটা কংগ্রেসের সঙ্গে লড়াইয়ের থেকে অনেক বেশি থাকে। এই কারণে কংগ্রেসকে আমরা যেটা করতে দেখি সেটা হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দল যাদের একটা বড়সড় প্রেজেন্স রয়েছে, মেজরিটি যারা রয়েছে কোনো রাজ্যে, তাদের সঙ্গে কংগ্রেস জোট করে ফেলে। অর্থাৎ ইলেকটোরাল টার্মসে যেটাকে বলে পিগি ব্যাকিং, অন্য কারোর পিঠের ওপর চেপে এগোনো। এটা বিভিন্ন রাজ্যে কংগ্রেসের জন্য কাজে দিয়েছে, আবার বিভিন্ন রাজ্যে দেয়নি। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ওপরে কি পিগি ব্যাকিং করবে কংগ্রেস? তাদের সঙ্গে কি জোটটা করবে? এখনো অবধি যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পশ্চিমবঙ্গের 2টি সিট ছাড়তে রাজি আছেন। একটা হচ্ছে বহরমপুর, আরেকটা হচ্ছে মালদা দক্ষিণ। এবার কংগ্রেস যদি জোট করে, এইরকম ভাবে এই দুটো আসনে যদি লড়াই করে, তাহলে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। মানে তৃণমূল কংগ্রেস পেছন থেকে একটা ব্যাকিং দিতে পারে, কিন্তু সেটা আবার কংগ্রেসের জন্য কিস অফ ডেথে পরিণত হতে পারে। কারণ আপনি যদি এইরকম একটা জোট করেন, মানে কংগ্রেস যদি এইরকম একটা জোট করে তৃণমূলের সঙ্গে, এবং একটাও যদি লোকসভা আসন এই পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস জেতে, তাহলে কংগ্রেসের সর্বভারতীয় স্তরে একটা লোকসভা আসন বাড়বে, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্রেডিবিলিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এক্ষেত্রে কি করা হবে সেটা অবশ্যই কংগ্রেসের কাছে একটা চিন্তার বিষয়। হাইকমান্ড কি বলছে? এই মুহূর্তে জানা যাচ্ছে যে রাহুল গান্ধী কংগ্রেসের পশ্চিমবঙ্গের নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন, তাদের মতামত চেয়েছেন। অনেকেই সেখানে তৃণমূলের সঙ্গে জোট করার বিপক্ষে রয়েছেন, কেউ কেউ জোট করতে চাইছেন, আবার অনেকেই রয়েছেন যারা সিপিআইএম এর সঙ্গে জোট করেই লড়াই করতে চাইছেন। এবং সবাই বলছেন হাইকমান্ড যা বলবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন। হাইকমান্ডের তরফ থেকে বলা হচ্ছে যে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি, এই রাজ্যের নেতৃত্বের সঙ্গে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা না বলে তারা কোনো সিদ্ধান্ত নিতে চান না। তাহলে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে কংগ্রেসের ভোট শেয়ার অত্যন্ত কম, সেখানেই এখনো পর্যন্ত জোট হবে কিনা কংগ্রেসের হাইকমান্ড সেই সিদ্ধান্ত এখনো নিতে পারেনি। এরপরে কেরালার মতো রাজ্য রয়েছে যেখানে কংগ্রেসের ভোট শেয়ার অনেক বেশি, সেখানে জোট হবে কিনা, কিভাবে লড়াই হবে, সেই সব সিদ্ধান্তও নিতে হবে। আর এই সব কিছু 31শে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, এটা আশা করাটা সত্যিই মূর্খামি। সম্ভবত এটা হবে না। আপনিও দেখবেন, আমরা সকলেই দেখব যে এই দিনগুলো 31শে ডিসেম্বর পর্যন্ত এই বছরের অন্য দিনগুলো যেভাবে কেটেছে সেভাবেই কেটে যাবে। এরপর 2024-এর জানুয়ারি মাস পড়া মানেই কিন্তু লোকসভা নির্বাচনের দামামা বেজে যাওয়া, প্রচার শুরু হয়ে যাবে, সবকিছু শুরু হয়ে যাবে। এরপর আর 3-4 মাস পড়ে থাকবে। এই 3-4 মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিরোধী জোটকে, সেই সিদ্ধান্ত মানুষের সামনে রাখতে হবে, মানুষকে বোঝাতে হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও করতে হবে। সময়টা কোথায় তাদের হাতে? বিরোধী জোট এখনো পর্যন্ত বিরোধী জোটের মুখটা পর্যন্ত ফাইনালাইজ করেনি। যদি সত্যিই মাল্লিকার্জুন খার্গেকেই সামনে রেখে তাকে বিরোধী জোটের মুখ করে এগোতে হয়, তাহলে তার জন্য একটা প্ল্যান দরকার। সেই রকম কোনো প্ল্যান যদি না থাকে, তাহলে দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি উইথ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান উইদাউট এনি গ্র্যান্ড ওল্ড প্ল্যান উইল ফল ইনটু আ ফ্রাইং প্যান। এবং তারই সঙ্গে এখানে বলে রাখি, বিজেপি কিন্তু তাদের ইলেকশন মেশিনারির কাজকর্ম শুরু করে দিয়েছে। আপনি দেখবেন একদিকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, নানা রকম সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে আবার আপনারা জানেন যে নরেন্দ্র মোদী মহাশয়ের সঙ্গে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক হয়েছে। সেখানে আবার মোদীজি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই প্রশ্ন করেছেন, আপনার পা কেমন আছে দিদি? মানে মোদীজি ভালো করেই জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই পায়ের নানা রকম কেরামতির ফলে নানান রকম জিনিসপত্র দেখা গেছিল, এবং তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে
সঙ্গে তাদের হারও হয়েছিল, সেই জন্য বোধহয় তিনি আগে থেকে জেনে রাখার চেষ্টা করছেন যে দিদির পা এইবারে ঠিক আছে তো, এবার কোনো সমস্যা হবে না তো। জোকস অ্যাপার্ট, যাই বলি না কেন, ব্যাপারটা হচ্ছে বিজেপির ইলেকশন মেশিনারি কাজকর্ম করা শুরু করে দিয়েছে। দেখুন, একটা কথা আছে, গণতন্ত্রকে শক্তিশালী হতে গেলে বিরোধীকে শক্তিশালী হতে হয়। সেদিক থেকে দেখতে গেলে আমাদের গণতন্ত্র যথেষ্ট চাপের জায়গায় রয়েছে। তারই সঙ্গে আরও একটা কথা আছে, আ নেশন ইজ ডিফাইন্ড বাই ইটস লিডার্স। সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি, একটা দিক তাদের লিডার কে হবেন একেবারে কোনো দ্বিধা ছাড়া সেটা একদম ঠিক করে ফেলেছেন, সেই মুখটাকে তারা এগিয়েও দিয়েছেন। আর আরেক দিক এখনো পর্যন্ত ঠিক করতে পারছেন না, এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তটুকুই নিতে পারছেন না, তাহলে কিন্তু খুবই সমস্যার বিষয়। 2024-এর নির্বাচনটা যদি একপেশে হয় তাহলে সেটা কিন্তু ভারতের জন্য মোটেই ভালো হবে না। এরপরে যখন ভারতের ডিলিমিটেশন হবে তখন কিন্তু ভারতের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।